মানব না কোনো বাধা, জীবনটা আমার আফসোস নেই আর, হোক না যা হবার। এলে জীবনে তুমি, জেলে নতুন আলো, জানি না কি হলো এই মন হারালো। ভালোবাসা ফিরে এলো, ভালোবাসা ফিরে এলো। ফাতি, হ্যাঁ এভাবে তাকিয়ে আছো কেন? এমনি আমি তোমার বিছানা গোছানো দেখছি। আমি বা কেমন? তুমি এত রাতে কাজ করতে যাচ্ছ, আমি কিনা ঘুমের আয়োজন করছি। বিষয়টা সত্যি অমানবিক। আই এম সরি ফাতি। সরির কি আছে, বিষয়টা তো খুবই স্বাভাবিক। ফাতি, কাজে যাওয়ার আগে তুমি কি মুড ভালো করতে চাও? মুড ভালো? ভালো? এই এখন? হ্যাঁ এখন। ও তুমি না জেনে চমৎকার একটা মেয়ে। এসো 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 এসো। আচ্ছা ওখানে এসো, এখানে শুয়ে পড়ো। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ এভাবে না, উল্টো হয়ে শোও। উল্টো মানে? তোমার পিঠ মাসাজ করব। কিসের মাসাজ? হ্যাঁ তুমি মাসাজের কথা বলছো? হ্যাঁ আমি মাসাজের কথা বলেছি। অসম্ভব জেনেব, শেষবার মাসাজ করে তুমি আমার সব হাড় প্রায় ভেঙে ফেলেছো। এবার আমি হালকা করে দেব, ভেবো না। না না কোনো দরকার নেই। শোনো আমাকে এখন যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে। স্যার কে ওখানে? মুস্তাফা, হায় আহমদ মুস্তাফা। তওবা তওবা। মুস্তাফা তুমি এখানে কি করছো? আপনার শিফটের সময় হয়েছে স্যার। কি ব্যাপার মুস্তাফা, তুমি এই সময় এখানে কেন? ও আসলে আমাকে নিয়ে যেতে এসেছে জেনেব, অফিসে নামিয়ে দেবে। হ্যাঁ শুধুমাত্র আমার জন্য এত রাতে তোমাকে কাজে যেতে হচ্ছে? পরিবারের জন্য প্রিয়তমা। আচ্ছা জলদি ফিরে এসো, সকালে একটা চমৎকার সারপ্রাইজ দেব। সারপ্রাইজ দেবে? বলো কি সারপ্রাইজ দেবে? ফিরে এসো তারপর দেখবে। দুষ্টু মেয়ে। ওহ মুস্তাফা এখানে কেন এলে? ফোন করলেই তো পারতে। মোবাইলে ব্যালেন্স নেই স্যার, এখনো বেতন পাইনি তো তাই। তাছাড়া বেল বাজালে সবাই জেনে যেত, তাই জানালায় গিয়ে আস্তে আস্তে ডেকেছি। হ্যাঁ ভাগ্য ভালো যে কেউ দেখেনি, রেইস বাবা দেখতে পেলে তোমাকে মেরেই ফেলতেন। আল্লাহ মাফ করুন ফাতি স্যার। আচ্ছা ঠিক আছে চলো। বাহ দারুণ, কাজটা তো সত্যি মজার। পুরো শহরটা আমি ঘুরে বেড়াবো, তার সাথে সাথে অনেক টাকাও পাবো। একটু আরামে বসি। এটা দিয়ে আবার কি করে? কি ব্যাপার? হ্যাঁ কি সমস্যা?
আমাকে ইশারা করছে। ও আল্লাহ, প্রথম যাত্রী, ভাগ্য খুলে গেছে। ওয়েলকাম, বসুন। জলদি যাও, জলদি। কোথায় যাবেন? পরে বলছি, তার আগে তোমার মিউজিকটা বন্ধ করো। রমজান, ভালোবাসা আমার ডার্লিং, আমার কথা শোনো। তোমাকে সত্যি বলছি, আমি দুঃখিত, লজ্জিত, দয়া করে আমাকে ক্ষমা করে দাও। আমার রমজান, আমার পিয়ানো বাদক রমজান। রমু, তুমি আমার জীবনের আলো। দেখো আমার অবস্থা, দয়া করে ক্ষমা করে দাও। তোমাকে আমি কথা দিচ্ছি, আর কখনো অভিনয় করব না। যদি করি তোমার সাথেই করব। আমি আর তোমার অবাধ্য হব না। আমাকে এবারের মতো ক্ষমা করো। যতই অবহেলা করো, তোমায় ভালোবাসবো। তুমি যাই বলো না কেন, তোমায় ভালোবাসবো। তুমি যতই আঘাত করো, দুনয়ন তোমাকেই খুঁজবে। কখনো যদি ছেড়ে যাও আমাকে, আমি পথ চেয়ে থাকবো। আমার যত স্বপ্ন ভেঙে গেছে সব, আমার যত আশা হয়েছে হতাশা। কষ্ট তুমি আমাকে করেছো ধ্বংস। ভালোবাসা, ভালোবাসা, ভালোবাসা আমাকে করেছে শেষ। রমজান, এই গানটা আমি তোমার জন্যই গাইছি প্রিয়তমা। আমার যত স্বপ্ন ভেঙে গেছে সব, আমার যত আশা হয়েছে হতাশা। কষ্ট তুমি আমাকে করেছো ধ্বংস। ভালোবাসা, ভালোবাসা, ভালোবাসাই আমাকে করেছে শেষ। ফোন কেটে দিল। রমজান, অসভ্য, তুমি রেখে দিলে। আল্লাহ তোমাকে উপযুক্ত শাস্তি দেবেন রমজান। আমি ওর জন্য গান গাইলাম, আর ও কিনা শুনলই না। আমি বলছিলাম যে আপা, আপনি কোথায় যাবেন? কে তোমার আপা? আমি কি তোমার বড় বোন হই নাকি? হ্যাঁ, আল্লাহ আল্লাহ, তুমি কি আমাকে চেনো না? আমার নাম দিলবার, দিলবার সানসেস। আমি খুবই দুঃখিত দিলবার ম্যাডাম, আপনি কোথায় যাবেন বলবেন প্লিজ? ও, আমি জানি না, তোমার যেদিকে ইচ্ছে যাও, আমার মুড ভালো নেই। যতই অবহেলা করো, তোমায় ভালোবাসবো। আরে কি হয়েছে? যাই বলো না কেন, ভালোবেসেই যাব। তুমি যতই আঘাত করো, এ নয়ন তোমাকে খুঁজবে। কখনো যদি ছেড়ে যাও আমায়, পথ চেয়ে থাকবো। আমার যত স্বপ্ন আজ ভেঙে গেছে। হায় আল্লাহ রে, হায় আল্লাহ রে, হায় ভালোবাসা রে, হায় ভালোবাসা রে, হায় ভালোবাসা। দিলবার ম্যাডাম, দিলবার ম্যাডাম, দিলবার ম্যাডাম, দিলবার ম্যাডাম, শুনছেন দিলবার ম্যাডাম? ও আল্লাহ আল্লাহ, তুমি আমাকে ধৈর্য দাও। হ্যাঁ দিলবার ম্যাডাম, আরে এখানেও ঝামেলা। ও আল্লাহ, আমি এখন কি করব? Kıracaksan da kır. Ama söyle ne olduğunu. দরজায় শব্দ। এই সময় আবার কে এলো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওনাকে ধরো। কিন্তু উনি কে? এখানে কেন? দিলবার, দিলবার। কে এই দিলবার? আর তোমার সাথে এবার কি করছে? যে ভাত, এত প্রশ্ন করো না, আমি আর পারছি না। ধরো ওনাকে, সরাও। কি মরে গেছে? আরে না, মারা যায়নি, অজ্ঞান হয়ে গেছে। ধরো ওনাকে। কামিল, 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 জলদি এসো। কামিল, কি হয়েছে? কামিল এসো, জলদি এসো, এসো এসো, জলদি জলদি। উনি কে? বলো, পারবো, বলো। জলদি ওনাকে সরাও, ভেতরে নিয়ে যাও। ধরো।
আরেকটু মাথায় যেন আঘাত না লাগে, সাবধান। আস্তে আস্তে আস্তে, আরেকটু পেছনে যাও, আরেকটু ধরো, কোথায় রাখবো? সোফায় রাখো। জ্ঞান ফিরলে নিজেই চলে যাবে। ধরো, ভালো করে। ও যাবার আগে ট্যাক্সি ভাড়াটা রেখো, পরে তোমাদের কাছ থেকে নিয়ে নেব। ও ফাতি, মুখ খোলো, এটুকু খাও। দেখো আমি কথা দিচ্ছি আর দেবো না। মুখ খোলো, মুখ খোলো। না খেলে তুমি শক্তি পাবে কোথা থেকে? কিভাবে কাজ করবে? খুব ঘুম পাচ্ছে। ফাতি, ওটা কি? মুখে ব্রণ হয়েছে, কালো দাগ হয়ে যাবে। ওটা পরিষ্কার না করে আমি তোমাকে অফিসে যেতে দেবো না। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আরে ব্রণ হলেই বা কি? আমি কি অফিসে মডেলিং করতে যাচ্ছি নাকি? আমি তো কাজ করতে যাচ্ছি। উফ, নড়ো না। জেনেব, হ্যাঁ? আমি স্বপ্ন দেখছি দাদিমার গাড়ি আমাদের দিকে এগিয়ে আসছে। দাদিমা সত্যি এসেছেন? স্বপ্ন না, সত্যি। ওঠো। ফাতি, জলদি ওঠো। আমাদেরকে দেখছে? ফাতি, দাদিমা। দাদিমা, তোমাদের সাথে একটা জরুরি কথা বলতে এসেছি। বসুন গুলসুম ম্যাডাম, আমি ভেতরে যাচ্ছি, আপনারা বসে দাঁড়াও। কথা বলুন। বসো, বিষয়টার সাথে তুমিও জড়িত। কোথা থেকে শুরু করব জানি না। কদিন আগে আমার পরিবারে যা হলো তা আমাকে কষ্ট দিয়েছে, অবাক করেছে। তাই এটা নিয়ে আমি ভেবে দেখলাম যে এভাবে চলতে পারে না। কারণ ভুল করেছ তোমরা দুজন, কিন্তু এর শাস্তি পাচ্ছি আমরা সবাই। তাছাড়া আমি অসুস্থ জেনেও তোমরা কিভাবে এত কষ্ট দেওয়ার সাহস পেলে? একবারও আমার কথা ভাবলে না? যদি মরে যেতাম? আল্লাহ না করুন। তোমরা চাইলেও হবে, না চাইলেও হবে। আজ নয়তো কাল ঠিকই গুলসুম শেখের জিজাদের জীবন অবসান হবেই। তোমরা যদি আমার কাছ থেকে এখনই মুক্তি চাও, ভালো, তবে সরাসরি বলো আমি এখনই মরে যাই। দাদিমা, আমরাও খুব আপসেট। আর আমি সবার নির্যাতনের শিকার। তোমরা আমাদের কোনো পরোয়া করনি, তাড়িয়ে দিয়েছো। আমাদের আর ওই বাড়িতে ফিরে যাওয়ার ইচ্ছে নেই। বুঝতে পারছি তোমাদের হয়তো অনুশোচনা হচ্ছে, তবে আমরা আর ওই বাড়িতে ফিরে যাব না। কখনোই না। আমিও চাই না তোমরা ফিরে এসো। তোমাদেরকে নিয়ে যেতেও আমি আসিনি, বরং আমি এতটাই বিরক্ত যে তোমাদের দেখতেও চাই না। তাহলে এখানে কেন এসেছো? ফাতি, এটা কি বলছো? মানে বলছি যে তুমি এখানে কার জন্য এসেছো? সেলিমের জন্য। সেলিমের জন্য? জেনেব, আমি ঘুমের ঘরে হয়তো ওনার কথা বুঝতে পারছি না। এই যে তুমি আমাদের উপর রেগে আছো, আর সেলিম তোমার রক্তের না, তোমার বংশধর না, তারপরও সেলিমের জন্য এসেছো, বুঝতে পারছি না। আমিও না। শোনো, আমি তোমাদের উপর রেগে আছি, কিন্তু সেলিমের উপর রেগে নেই। তোমরা আমাকে মিথ্যে বলেছ, তাতে সেলিমের দোষ কি? আর তোমরাই ওই বাচ্চাটাকে আমাকে ভালোবাসতে বাধ্য করেছ। এখন তাহলে কিভাবে আশা করো আমি ওকে ভুলে যাব? ও, ওষুধ খেয়েছেন তাই হয়তো উল্টাপাল্টা বলছেন।
ওই ওষুধটা আমারও খাওয়া দরকার। আমারও দরকার। কোনো সমস্যা? না, কোনো সমস্যা হয়নি। এখন থেকে তোমরা সপ্তাহে একদিন সেলিনের সাথে সেলিমকে আমার কাছে পাঠাবে। আমি তোমাদেরকে দেখতে চাই না। কোনো আপত্তি আছে জেনেব? না, তাতে আমার কোনো আপত্তি নেই। থাকা উচিত না, তাই না ফাতি? উচিত, অবশ্যই উচিত। কারণ মম যে বাড়িতে আছে সেই বাড়িতে আমার ছেলের যাওয়াটা কোনোভাবেই ঠিক হবে না দাদিমা। আমি তোমাদের মতামত চাইনি। তাছাড়া তোমরা আমার সাথে যা করেছো তাতে তোমরা আমার কাছে অপরাধী। এটাই তোমাদের শাস্তি। সত্যি ফাতি, দাদিমার হৃদয়টা যেমন পাথর তেমনি ফুলের মতো কোমলও। দারুণ সুন্দর ব্যক্তিত্ব, চমৎকার। হ্যাঁ, আমার ছেলেও চমৎকার। ওকে একবার দেখলে কেউ ভুলতে পারবে না। ওরা নিশ্চয়ই আমার ছেলের মূল্য বুঝতে পেরেছে। কাবির, কি ব্যাপার? চা কোথায়? এই তো হয়ে গেছে, তুমি বসো, আমি এখনই আনছি। জবাদ ভাই, তোমাকে একটা কথা জিজ্ঞেস করবো। দেখো, কথাটা শুনে হাসাহাসি করবে না, কেমন? আরে আগে তো বলো, পরেরটা পরে দেখা যাবে। ভেতরের মহিলাটা দেখতে একদম হুররেমের মতো না? কামিল, একটু ভেবে কথা বলো। খুররামের সাথে ওনার কথা মিল পেলে? আরে ভাই, দেখছো না ওনার চুলগুলো লাল লাল, গায়ের রং একেবারে সাদা ধবধবে, একদম হুররেমের মতো দেখতে, একদম হুররেমের মতো। এই কামিল, তুমি কি ওই মহিলাকে দেখতে ঘরে গিয়েছিলে? হ্যাঁ, আমি কি তেমন মানুষ নাকি ভাই? মহিলাটা কি করছে আমি শুধু সেটা দেখার জন্য ওই ঘরে গিয়েছিলাম, আর কিছু না। কি ব্যাপার? আমি কোথায়? এই, তোমরা আবার কারা? হ্যাঁ, আপনার সাথে পরিচয় হয়নি। আমি কামিল, মুতাসাম কামিল। আমার নাম জেবাদ, পারগালি জেবাদ। গত রাতে আপনি যে ট্যাক্সিতে উঠেছিলেন, ওর ড্রাইভার আমাদের বন্ধু। আপনি ঘুমিয়ে পড়েছিলেন, তাই ও আপনাকে এখানে রেখে গেছে। বন্ধু ড্রাইভার কে? ফাতি আপনাকে নিয়ে এসেছে। তোমরা কি এভাবেই মহিলাদেরকে বাড়িতে নিয়ে আসো? না, অসম্ভব, আপনি আমাদেরকে ভুল বুঝছেন। তাছাড়া আপনি আসার আগে এ বাড়িতে আর কোনো মহিলাই আসেনি কখনো। এটা তাহলে ব্যাচেলারদের বাড়ি। একদম ঠিক, একদম ঠিক। সকালে নাস্তা করছিলাম, চলুন আপনি আমাদের সাথে নাস্তা করবেন। আমি নাস্তা পরে খাবো, তার আগে আমাকে এক কাপ কফি খেয়ে আমার মাথা ঠান্ডা করতে হবে। উফ, মাথা ব্যথা করছে আমার। আমি এখনই বানিয়ে আনছি, কিন্তু কেমন কফি আপনার পছন্দ? তোমাকে বানাতে হবে না, আমি নিজে বানাবো। তোমরাও কি খাবে নাকি? না ধন্যবাদ, আমাদের জন্য আপনাকে কষ্ট করতে হবে না। চলুন চলুন, আমি আপনাকে রান্নাঘরে নিয়ে যাচ্ছি। মাথা ঘোরাচ্ছে। কোথায় কি আছে দেখিয়ে দিচ্ছি, চলুন। এই জাবাদ, এখানে কি হচ্ছে? ওই মহিলাকে? আসলে রেইস, আমি ওনাকে চিনি না, জানি না। যাকে চেনো না সে তোমাদের বাড়িতে কি করছে? ফাতি নিয়ে এসেছে। হাতি নিয়ে এসেছে? কি বাজে বকছো? এটা আবার কেমন মিথ্যে? হাতি কেন ওই মহিলাকে আনবে? সত্যি বলছি রেইস, আমি কিছুই জানি না। গত রাতে ওরা একসাথে এসেছে। একসাথে এসেছে? ফাতির সাথে? এখন কোথায় ফাতি? ভেতরে নাকি? না না, ভেতরে নেই। গত রাতেই ওই মহিলাকে এখানে রেখে চলে গেছে। কি? একটু ঘুমাবো। ফাতি, কি হয়েছে? তুমি রাতে কোথায় ছিলে অসভ্য? আরে আপনি তো জানেন আমার নাইট শিফট ছিল রেইস বাবা, আমি তো মাত্রই ঘুমোতে এলাম। এই চুপ, মিথ্যে বলবে না। তোমার তো কোনো নাইট শিফট ছিল না। কি ব্যাপার রেইস বাবা, এটা কি করছে? এই নেপের সাথে প্রতারণা করছো? হ্যাঁ, সত্যি করে বলো। আমি কেন ওর সাথে প্রতারণা করব? আমি আমার স্ত্রীকে ভালোবাসি। তাহলে ওই মহিলাটাকে বলো। কোন মহিলার কথা বলছেন? অসভ্য, গত রাতে কামিলদের বাড়িতে যাকে রেখে এসেছো ওই মহিলাকে। আচ্ছা, আপনি ওই মহিলার কথা বলছেন? ও তো আমার বোন। জিভাত, কামিল তোমাদের পেলে শেষ করে ফেলবো। চুপ করো, আগে বলো কে ও? আচ্ছা, আমি চুপ করে থাকবো না কি বলবো? বলো। রিস বাবা, আমি আসলে চাকরি করি না। কি? মানে বলছি, আমি কোনো চাকরি টাকরি করি না। আপনারা সবাই যেটা জানেন সেটা ঠিক না। কি করব, বরখাস্ত করেছে। কি বলছো? কেন? বাবার চক্রান্তে বস বরখাস্ত করেছে। হায় আল্লাহ, কি বলছো? আর সেজন্যই আমি মুস্তাফার ট্যাক্সি নিয়ে নাইট শিফটে ড্রাইভার হিসেবে কাজ করি। কিন্তু শুনুন,
রিজ বাবা, ভুলেও আপনি জেনেবকে এই কথাটা বলবেন না, ঠিক আছে? মানে আমি যেভাবে আপনার গোপনীয়তা রক্ষা করেছি ঠিক সেভাবে আপনিও আমার গোপনীয়তা রক্ষা করবেন, না হলে জেনেব খুব কষ্ট পাবে। এমনিতেই ও সবকিছুর জন্য নিজেকে দায়ী মনে করে, ওর মনে অনেক কষ্ট। আমার জামাই, তুমি আসলে একজন ভালো মানুষ, একজন প্রকৃত মানুষ। কি আশ্চর্য! আরে নিজের সন্তানের সাথে কেউ এমন করতে পারে কখনো? তুমি কেমন ধরনের বাবা? এটা নিশ্চয়ই আমার মায়ের বুদ্ধি, আমি নিশ্চিত। বাবা কখনোই এমন করতে পারেন না। না হলে সন্তান মারা যাবে জেনেও কেউ কি সন্তানের নৌকায় আগুন দেয়? আমাদের পরিস্থিতিটাই এমন। কি হলো, এভাবে তাকিয়ে আছেন কেন? ম্যারিয়াম, কোথায় গিয়েছিলে? তোমার এই ধরনের ব্যবহার আমাকে কতদিন দেখতে হবে? তুমি যতদিন বিরলের কাছে ক্ষমা না চাইবে ততদিন শেফকে ধরো ক্ষমা চাইলাম, তাতে কিছু বদলাবে না, বরং আমার মাথায় সবসময় একটা কথাই ঘুরপাক খাবে। আমার বোটে কে আগুন দিল, বুঝতে পেরেছ? বিরল একজনের কথা বলছিল, ওই দিন বোটে ওকে দেখেছিল কিন্তু চিনতে পারেনি। এর মানে বলা যায় যে কেউ একজন পরিকল্পনা করে আমার বোটটা পুড়িয়ে দেবার জন্য আগুন দিয়েছিল, তাই তো? হতে পারে। ম্যারিয়াম, তোমাকে একটা প্রশ্ন করব। করো। আমাদের বোটটা কি ওই শেখের জি জাদেরা পুড়িয়ে দিতে পারে? কি মনে হয়? অনুমান করে বলা ঠিক হবে না শেফকেত, আমি ওদেরকে ভালোভাবে চিনি না। তবে ওই মুকাদ্দেসকে আমি বিশ্বাস করি না। ও তো তোমার সাথেও খারাপ ব্যবহার করেছিল। হ্যাঁ, এই বোট আমি পুড়িয়ে দেব। চলো, আরো চলো। কি মজা! শেফকে তোমার বোট চলছে, শেফকে তোমার বোট চলছে, শেফকে! হায় আল্লাহ, এটা আমি আরো আগে কেন ভাবিনি? এই শেফকে, কোথায় যাচ্ছ? দেখলাম তুমি কিছুই করছো না, তাই আমি ওদের সাথে কথা বলতে গিয়েছিলাম। আর এখন থেকে সপ্তাহে একদিন সেলিমকে ওরা এখানে পাঠাবে। এটা হতে পারে না আম্মা। এই বাড়িতে আমি আর ওই ছেলেটাকে দেখতে চাই না, কখনোই চাই না। মুকাদ্দেস, তুমি থামো। ও একটা নিষ্পাপ শিশু, যা হয়েছে তাতে ওর কোনো দোষ নেই। ও ফেমি, লজ্জা লজ্জা হওয়া উচিত। এটা আপনি কি করলেন আম্মা? ছেলে মেয়ে দুজনকে বাড়ি ফিরিয়ে আনার জন্য আমরা যখন নানা ধরনের চক্রান্ত করছি, মানুষের কাছে আমরা ছোট হচ্ছি, আপনি তখন ওদের কাছে গিয়ে আমাদের সব চেষ্টায় পানি ঢেলে দিলেন। কাজটা আপনি ঠিক করলেন না, একদম ঠিক করলেন না আম্মা, একদম উচিত হয়নি। তুমি এসব কি চক্রান্তের কথা বলছো? আম্মাকে বলো ফেমি, বলো আমরা কিভাবে ফাতিকে চাকরি হারা করিয়েছি। আচ্ছা, এটাও তাহলে বলুন, আমার বোটে কিভাবে আগুন লাগিয়েছেন মুকাদ্দেস ম্যাডাম? শেফকেত সাহেব, আরে আপনি আমাদের বাড়িতে কি করছেন? তোমার তো বিবেক আছে ফেমি, তাহলে কেন একজনের রুটি রোজগারের বোটে আগুন ধরিয়ে দিলে? কিসের কথা বলছো? কোন বোট? যদিও তোমরা তো সেই মানুষ যারা নিজেদের সন্তানদের প্রতি করুণা করো না, ওদেরকে বিন্দু মাত্র সুখী হওয়ার সুযোগও দাও না। আরে আমি এমন মানুষদের কাছে ভালোবাসার কথা বলছি যারা আসলে ভালোবাসা কি তাই জানে না। ধিক্কার জানাই তোমাদের। সীমা লঙ্ঘন করো না শেফকেত, ভালো হবে না বলছি। ভালো না হলে না হোক ফেমি, আমি আর থামবো না। হ্যাঁ, তোমরা হয়তো ধনী, সমাজের অনেক নাম করা সম্ভ্রান্ত শেখের জিজাদে পরিবার হতে পারো, তবে তোমরা কখনোই আমাদের মতো সুখী পরিবার হতে পারবে না। কারণ আমরা একে অপরকে ভালোবাসি। পরিবারের মানে কি আমরা তা ভালোভাবে জানি। আমার মেয়ে অথবা আমার জামাই
বা আমার পুত্রবধূ অথবা আমার পরিবারের আর কোনো সদস্যের এই তোমরা এক বিন্দুও ক্ষতি করতে পারবে না। ওদেরকে কখনো তোমাদের মতো নিষ্ঠুর বানাতে পারবে না। এই কথার যদি কোনো নড়চড় হয়, আমি সবাইকে মাটিতে পুঁতে ফেলবো। হ্যাঁ, আমার পরিবারের কাউকে যদি সামান্যতম আঘাত করো, আমি তাহলে তোমাদের এই বাড়ি ধ্বংস করে দেব, নিজের হাতে আগুন ধরিয়ে দেব। আজ আমার তো ঘুম পাচ্ছে কেন? আজকেও কোনো যাত্রী নেই। যাবেন নাকি? হ্যাঁ, যাবো যাবো, আসুন আসুন আসুন। বাবা, মম, দাদিমা, তোমরা সবাই এখানে কি করছো? কথা বলো না ফাতি, জলদি চলো। কোথায় যাব আমি? আচ্ছা, আমাকে কিডন্যাপ করতে এসেছো তাই না? তোমাদেরকে আমার সিদ্ধান্ত আমি জানিয়ে দিয়েছি, আর তারপরও তোমরা এখানে এসেছো আমাকে কিডন্যাপ করতে। হাজারবার তোমাদেরকে আমি বলেছি আমি জেনেবকে ভালোবাসি, ওকে ছাড়া আমি কোথাও যাব না। কিন্তু আমরা খুব সুন্দর একটা জায়গায় যাচ্ছি বাবা, দেখবে জায়গাটা তোমার পছন্দ হবে। জলদি চলো বাবা, জলদি জলদি। মম, কি বলছো? এত সুন্দর জায়গা কোথায় আছে? অন্য পৃথিবীতে দাদু ভাই, আমি দেখে এসেছি, আমার বেশ ভালো লেগেছে। যেদিকে বলছি শুধু সেদিকেই যাও। যাও। বুঝতে পেরেছি, সবই আমার কল্পনা। কথা শোনো, আমাদের অবাধ্য হয়েও না ফাতি। গাড়ি চালাও। কিন্তু কোথায় যাব? কবরস্থান। কবরস্থান? দাদিমা, তুমি মারা গেছো? আমি না, তুমি মারা গেছো। আমি সত্যি মারা গেছি? আরে আমি এই বয়সে কেন মারা যাবো? আমার তো বয়স অল্প। বাবা, বাবা, তুমি আসলে অভাবে মারা গেছো। তুমি তোমার মায়ের কথা শোনোনি, না শুনে ওই ফালতু মেয়েটার সাথে চলে গেছো, আর এই কারণেই তোমার এই দুর্দশা। তুমি আজ মৃত বাবা। হ্যাঁ, চলো 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 ফাতি, চলো চলো ফাতি। আল্লাহ আল্লাহ। ফাতি, ফাতি, তোমার কি হয়েছে? ঠিক আছো তুমি? আল্লাহ, কি হয়েছে? দুঃস্বপ্ন। ওহ প্রিয় আমার, আচ্ছা শান্ত হও, আমি তোমার সাথে আছি। খুব ভয়ানক স্বপ্ন। কি স্বপ্ন দেখেছো আমাকে বলবে? আমি মারা গেছি। আরে এটা কি বলছো? আমি তো তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু আমি একা কেন মরবো? আমি চাই না তুমিও মারা যাও, কিন্তু শোনো ফাতি, এগুলো সবই তোমার অবচেতন মনের কল্পনা, আর কিছুই না। তুমি অহেতুক ভেবো না, কেমন? তাছাড়া স্বপ্ন সবসময় বিপরীত হয়। তাহলে তুমি মারা যাবে? না না, জেনেব, আমাদের এই স্বপ্নের ব্যাখ্যা খুঁজে বের করতে হবে। এর নিশ্চয়ই কোনো অর্থ আছে। আল্লাহ, তুমি একটু বেশি বাড়াবাড়ি করছো। আমরা কেন এটার ব্যাখ্যা খুঁজবো? এটা সামান্য স্বপ্ন ছাড়া আর কিছুই না। উফ, এটা কোনো স্বপ্ন না, এটা একদম সত্যি মনে হচ্ছিল। আমার বাবা, আমার মা, দাদিমা ওরা ট্যাক্সিতে উঠেছিল, আর স্বপ্নে আমি একজন ট্যাক্সি ড্রাইভার ছিলাম, কিন্তু কেন জানি না ওরা আমাকে কবরস্থানে নিয়ে যাচ্ছিল। বাবার হাতে আমার নামের নেমপ্লেট ছিল, দাদিমার হাতে ফুলের তোড়া ছিল, আর মমের হাতে হালুয়া ছিল। খুব ভয়ানক ছিল। ওহ, ঠিকই বলেছ, ওর ব্যাখ্যা খোঁজাটা দরকার, কারণ সত্যিই খুব হাস্যকর স্বপ্ন দেখেছো, যার জন্য আবল তাবল বকছো।
আচ্ছা হয়েছে তো, এখন উঠে হাত মুখ ধুয়ে নাও, তোমার জন্য কফি বানিয়ে না আনছি। অসম্ভব, আগে ব্যাখ্যা খুঁজবো। আচ্ছা আগে কফি খাই না তারপর। কফি পরে খাবো। ফাতি কথা শোনো, আগে হাত মুখ ধুয়ে নাও, তারপর সব হবে। আচ্ছা আশ্চর্য, শেফকেত কিভাবে ভাবলো আমরা ওর বোট পুড়িয়ে দিয়েছি? আমরা দুজন বন্ধু ছিলাম, একটা সুসম্পর্ক ছিল। এত আন্তরিকতা থাকার পরেও ও কিভাবে আমাদের নিয়ে এমন ধারণা করতে পারলো? ফেহমি, আমি তোমাদের সবসময় বলেছি ওরা কেউই ভদ্র মানুষ না। না হলে ওদের সাথে যখনই কোনো খারাপ কিছু হয় ওরা কেন আমাদেরকে অপরাধী মনে করে বলুন তো? এখন বলছে আমরা ওদের বোট পুড়িয়ে দিয়েছি। কি আশ্চর্য! আমরাই যদি পোড়াতাম তাহলে আনন্দ করতাম। মুকাদ্দেস, তুমি করনি তো? আম্মা, এটা আপনি কি বলছেন? ওদের বোটে তুমি আগুন দাওনি তো মুকাদ্দেস? আসলে আইডিয়াটা মন্দ ছিল না, কিন্তু আমার মাথায় কেন এলো না? আমি আগে কেন ভাবিনি? মুকাদ্দেস ঠিক আছে, আমি সত্যি বলছি আমি এই কাজ করিনি। এই আইডিয়া আমার মাথায় কেন আসেনি আমি সেটাই ভাবছি, আর আপনারা কিনা আমাকেই দোষারোপ করছেন। এটা একদম মানা যায় না। কিছু একটা করতে হবে ফেহমি, যেভাবেই হোক আমরা যে নির্দোষ তা প্রমাণ করতে হবে। আমি যাচ্ছি আম্মা। ফেহমি, কোথায় যাচ্ছ? শেফকেতের ওখানে। ফেহমি, আমার কথা শোনো, যেও না। তুমি যাই করো না কেন ওরা এখন আমাদের কোনো কথাই বিশ্বাস করবে না। কেন বিশ্বাস করবে না মুকাদ্দেস? আম্মা শুনুন, ওই বাড়ির সবাই খুবই অদ্ভুত ধরনের। কে জানে ওরা কখন কি করে বসে, যে কোনো কিছু করতে পারে। তাই ওদের কাছ থেকে আমাদের দূরে থাকা উচিত। দেখো ফাতি, জেইনেব একদম ঠিক কথা বলেছে, তোমার আসলে আয়ু বেড়েছে। দেখো, আইফের খালাও আমার মতো বলছে, স্বপ্নে যা দেখা হয় সবসময় তার বিপরীত হয়। তাহলে আমি আমার বাবা মা আর দাদিমাকে ওইভাবে দেখলাম কেন? ওরা আসলে তোমার পরিবারের মানুষদের রূপে অন্য কোনো গ্রহের প্রাণী। ও আমার আল্লাহ, আমি সব কিসের মধ্যে এসে পড়লাম? ভয় পেও না ফাতি, এতে ভয় পাওয়ার কিছু নেই। কি বলছো? নেই? হ্যাঁ জামাই, তুমি ভয় পেও না, এটা তো খারাপ কিছু না। এদিকে তাকাও দেখি, তাকাও। হায় আল্লাহ! ফাতি, ফাতি, কি হয়েছে? অল্প কিছুদিনের মধ্যেই অজানা অচেনা এক জায়গা থেকে বিশেষ একজন তোমার সাথে দেখা করতে আসবে। ও ফাতি, ওই একজন আসার পর তোমার জীবনটা একদম বদলে যাবে। এমন ভাবে বদলাবে যে তোমার জীবনটা একদম স্মরণীয় হয়ে উঠবে ফাতি, যা তুমি কখনো কল্পনাও করতে পারোনি। আর এরপর থেকে তোমার পুরো জীবনে সমস্যা, কোনো দুঃখ বা কোনো কষ্ট থাকবে না, শুধু থাকবে শান্তি, কেবল অফুরন্ত শান্তি। তাই যেন হয় আইফের খালা, তাই যেন হয়। আমিও সবাইকে নিয়ে শান্তিতে থাকতে চাই। খালা কোনো ছেলের কথা বললো নাকি মেয়ের কথা? এটা কিভাবে করলে শেফকেত? একটা কাজও তুমি ভেবে চিন্তে করো না। ওরা তো আমাদের আত্মীয়, ভুলে গেছো? ভবিষ্যতে কিভাবে ওদের সামনে গিয়ে দাঁড়াবে? কাজটা ওরাই করেছে নিশ্চিত না হয়ে কেন অপবাদ দিলে? এই নিয়ে আমি তোমার সাথে তর্ক করতে চাই না। আমিও তর্ক করতে চাই না শেফকেত। তুমি যখন যা ইচ্ছে তাই করে বেড়াবে, তার ভোগান্তি আমাদের পোহাতে হবে, তাই তো? এই ব্যাপারটা ফাতি শুনলে কি ভাববে, ওর কেমন লাগবে তা ভেবেছো? আর বিশেষ করে গুলসুম ম্যাডাম, উনি যদি নিরপরাধ হন তাহলে ওনার কেমন লাগছে এখন? আমার কাছে এমন বাবার কোনো মূল্যই নেই যে তার নিজের ছেলের আয় রোজগারের পথে বাধা হয়ে দাঁড়ায়, বিশেষ করে যে ওই মুকাদ্দেসের মতো অসভ্য মহিলার সাথে থাকে। আমার মনে হয় না ওনারা এমন কাজ করতে পারেন শেফকেত। তুমি মুকাদ্দেসের পক্ষ নিয়ে কথা বলছো? হ্যাঁ, আরে আমিও মুকাদ্দেসকে বিশ্বাস করি না, তবু আমার মনে হয় না ওরা এই কাজ করেছে। তোমরা দুজন আবারও ঝগড়া করছো আম্মা? না তো, তোমার বাবার কুকুরটি নিয়ে কথা বলছি মামনি। তুমি আবার কি করেছো সত্যি করে বলো। রেইস বাবা কিছু করে থাকলে ঠিকই করেছেন। আরে ধন্যবাদ জামাই, তুমি অন্তত আমাকে বুঝতে পেরেছো। আমার আপনার উপর ভরসা আছে রেইস বাবা, আপনি খারাপ কিছু করতেই পারেন না। দারুণ শ্বশুর ভক্ত হয়েছো। দেখো, বলতে না বলতেই চলে এসেছে। এদিকে তাকাও শেফকেত, তুমি কি ভাবছো? তুমি চাইলেই
আমাদের বাড়ি গিয়ে তোমার বোট পোড়ানোর জন্য দোষারোপ করবে আর আমরা তা মেনে নেব? আরে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, কিভাবে এমন কথা ভাবতে পারো? কথা শোনো ফেমি, তুমি অযথা আমাকে আর রাগিও না, ঠিক আছে? এক মিনিট, মানে কি? রেস বাবার বোট তোমরা পুড়িয়েছো? পাতি, একদম বাজে কথা বলবে না। আমি তোমার সাথে কথা বলতে চাই না। শোনো শেফকেত, আমি আমার ব্যবসায়িক জীবনে একজন মানুষকেও চাকরি হারা করিনি, একজনকেও না। আরে তুমি তো তোমার ছেলেকেই চাকরিচ্যুত করেছো, এমনকি তুমি ওকে ঘর ছাড়া পর্যন্ত করেছো। তোমার দ্বারা সবই সম্ভব। তোমার যা ইচ্ছে হয় তুমি ভাবো, আমরা তোমার বোটে আগুন দেইনি। শোনো শেফকেত, আমরা দুজন একসাথে অনেক সময় কাটিয়েছি, নিজেদের দুঃখ ভাগাভাগি করেছি। বুকে হাত রেখে একবার বলো তো, তোমার কি সত্যিই মনে হয় আমরা তোমার বোটে আগুন দিতে পারি শেফকেত? লজ্জার, সত্যি লজ্জার। আরে তোমরা এভাবে তাকিয়ে আছো কেন? নিজেদের কাজ করো। ওফ ওফ কামিল, জেনেব এখনো কেন আসছে না? হয়তো কোনো কাজে আটকে গেছে। এত অস্থির হও না ভাই। আমার ভালো লাগছে না। ফাতিকে বললাম, ও কোনো আগ্রহ দেখালো না। জেনেবকে বললাম, ও আসছে না। একবার যদি গুপ্তধনটা খুঁজে পাই তবে দেখো। কি জৈনেবকে ফোন করছো? হ্যাঁ, জেনেবকেই ফোন করছি। ফোন করে বলবো ও যেন জলদি আসে আর সমস্যার সমাধান করে। হ্যাঁ বলো সেবদা। আরে তুমি এসব কি বলছো জেনেব? আমি সেবদা না, জেবাদ। তুমি কোথায়? তোমার জন্য অপেক্ষা করছি। সেবদা শোনো, আমি একটু ব্যস্ত, তোমাকে পরে কল করব, বুঝেছো? এখনো সেবদা বলে যাচ্ছ? হ্যাঁ, এখন বুঝতে পেরেছি তোমার সামনে কেউ আছে। ঠিক আছে জেনেব, পরে কথা হবে। বাই 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 বাই। কি করছো? এভাবে কথা বললে কেন? আল্লাহ আল্লাহ, ওর সামনে হয়তো কেউ ছিল তাই আমাকে পরে কল করবে। সেবদাকে? সেবদা আমার বন্ধু। আমি চিনি না কেন? ফাতি, এখন কি সেবদা নিয়ে কথা বলার সময়? এর চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় আছে। মোবাইল এভাবে রেখেছো কেন? সবাই বাগানে এসো, জরুরি কথা আছে। কি হয়েছে মামা? তোমাদের সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো। এসো, এখানে বসো। এসো 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 এসো। রেস বাবা, কি হয়েছে? এখন আমরা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। তোমাদের কাছে কি মনে হয়, ওই বাড়ির লোকেরা যদি বোটে আগুন না দিয়ে থাকে তাহলে কে আগুন দিতে পারে? ভাইজান, আমি অনেকবার ভেবেছি, কিন্তু কাউকেই আমার সন্দেহ হচ্ছে না, কারণ আমাদের তো কোনো শত্রুই নেই, তাই না? তুমি ঠিক বলেছ। হ্যাঁ, অনেকেই আছে যারা আমার উপর বিরক্ত, কিন্তু ওরা আসলে বোট পোড়ানোর মতো মানুষ না। আপনি ঠিক বলেছেন মামা, একদম ঠিক বলেছেন। শেফকেত রেসের বোট বলে কথা, অসম্ভব। ওরহান মামা, তোমার ওই এরতান ছেলেটা এই কাজটা করেনি তো? এরতান? হ্যাঁ, করতে পারে। আরে অসম্ভব, সম্ভবই না। অসম্ভব, অসম্ভব। ওই এরতান আবার কে? কে কে বলো? এর মধ্যে ও এলো কোথা থেকে মামা? তাই তো বাবা, ও কেন করবে? ও করবে না, তাই না ফাতি? হ্যাঁ রেস বাবা, ওই এরতান এত সাহসী না। ও এতটাই ভীতু যে সমুদ্রে ফেলে দিলেও বেঁচে ফিরে আসতে পারবে না। ঠিক আছে, তোমরা তাহলে বলো, তোমাদের দুজনের কোনো শত্রু নেই তো? আমাদের দুজনের? বাবা তুমি কি বলছো? আমাদের কেন শত্রু থাকবে? আমরা তো কখনো কারো ক্ষতি করিনি, বিশ্বাস করো। খারাপ কাজ করি। তুমি একটু ভেবে বলো, আমেরিকাতে তোমার সাথে কারো কোনো বন্ধুত্ব ছিল বা অন্য কোনো সম্পর্ক ছিল কিনা? সামার নাকি? আরে কিসের সামার? ইরেম। আরে ও দেশের বাইরে। কোথায় গেছে? দেশের বাইরে? ও তো দেশের বাইরে চলে গেছে। তোমরা ফিসফিস করে কি বলছিলে? আর কেউ আছে নাকি? থাকলে বলো। না বাবা, আর কেউ নেই। তাহলে আমার বোটে আগুন দিল কে? হ্যাঁ, কে আগুন দিল? ওরহান। উফ, ওরহান, এদিকে তাকাও। আর কি হয়েছে? দেখো, আমি শেফকেত আঙ্কেলের সামনে তখন বলতে পারিনি, তবে আমার সন্দেহ হচ্ছে হয়তো এরতানি কাজটা করেছে। দেখো সেলিন, মিথ্যে বলবো না, আমারও ওখানে সন্দেহ হচ্ছে।
আমি ভাবছি যে এরতান যে আমাদের বাড়িতে আসে, ভাইয়াকে কি এটা বলবো? সেলিন, তুমি পাগল হয়ে গেছো? দুলা ভাইকে এই কথা বললে কি হবে তা বুঝতে পারছো তুমি? এছাড়া আমরা কি করব? ওই অসভ্যটা যদি সেলিমের বাবা বলে সামনে আসে তখন আমরা কি করব? সেলিন, তুমি হয়তো অযথাই আতঙ্কিত হচ্ছ। আর এরতান সেলিমকে আপু আর দুলা ভাইয়ের ছেলে হিসেবে জানে। সত্যিটা না জানা পর্যন্ত কোনো সমস্যা নেই, বুঝেছো? ওরহান, এরতান আমার মমের সাথে থাকলে সত্যিটা জানতে কতক্ষণ সময় লাগবে ভাবো তো। আস্তে। সেলিন, তুমি ঠিক বলেছ। আমি তো এমনটা ভাবিনি। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আমরা তাহলে এরতানকে অপহরণ করব। অসম্ভব। আরে শোনো, এটা করা যাবে না। কারণ এটা যদি করি আমরা অপরাধী হব। তাই ওকে বাড়ি থেকে বের করার জন্য অন্য উপায় খুঁজে বের করতে হবে। কোনো সমস্যা হবে না সেলিন, তুমি ভেবো না। দেখো, আমি আমাদের এলাকার 10-15 জন বন্ধুকে বলবো ওকে তোমাদের বাড়ি থেকে তুলে নিয়ে আসতে। তাহলে এর সাথে আমরা জড়িত কেউ জানবে না, ঝামেলা শেষ। পেয়েছি, আমি অলরেডি খুঁজে পেয়েছি, বুঝেছো? শক্তি দিয়ে না, বুদ্ধি দিয়ে কাজ করতে হবে। একটা বড় চক্রান্ত করবো ডার্লিং, নারী চক্রান্ত। নারী? আরে কি 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 নারী? কি নারী চক্রান্ত করবে? আল্লাহ আল্লাহ, আমরা আমাদের শক্তি দিয়ে কাজ করব, বুঝতে পেরেছো? শক্তি দিয়ে সব কাজ করা যায়, আর আমরা তাই করব। এবার আমি যা বলবো সেটাই হবে। না না, দরকার হলে আমি মুখোশ পরে যাব। আমি যা বলবো তাই করবে। মনে রেখো, তুমি যদি আমার কথার অবাধ্য হয়ে বোকার মতো কিছু করো, তোমাকে খুন করব। তুমি কি করবে? যা শুনলে। চুপ। খুন করতে গিয়ে মেয়ে আমার সাথে প্রেম করছে?